আমার মা বাবা। কি করছো তুমি? ওই পায়ে তুমি হাত দিয়ে সালাম করছো? তোমার বাবা মা না, সেই জন্য সালাম করছি। সো হোয়াট? এরা আমার বাবা মা হলেও তাদের অবস্থা এখন দেখেছো? সো আনহাইজেনিক। হাতে পায়ে নোংরা কাদা মাটি এসব লাগিয়ে রেখেছে। তুমি যদি এখন ওদের টাচ করো তাহলে কিন্তু তোমার শরীরে জীবাণু ঢুকবে, বুঝতে পেরেছো? তাহলে কি করব? সালাম করব না? হোয়াট ইজ দিস? ওই যুগ কি এখনো আছে সালাম করার? আর তুমি সালাম করতে যাচ্ছ? তোমার স্ট্যাটাস কল্পনা করেছো? আর তোমাকে কিন্তু আমি আগেই বলেছিলাম এখানে তোমার আসার প্রয়োজন নেই। তারপরও তুমি বায়না ধরেছো তুমি তোমার শ্বশুর শাশুড়িকে দেখবে। দেখেছো তো দেখেছো তারা কোন স্ট্যাটাসে আছে। আমি তো শহরে ওদের আমার বাবা মা বলে পরিচয়ই দেই না, বাট এটা গ্রাম, এখন তো পরিচয় দিতেই হবে। আর তুমিও তো তোমার রিচুয়ালে অটল, পায়ে হাত দিয়ে সালাম করতেই হবে। ওয়েট, আমি দেখছি কি করা যায়। এইবার পরিষ্কার করো। এই পরিষ্কার করো, দাও পাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করো, ভালো করে ধোও। ওই যে ওইদিকে মাটি লেগে আছে, ওদিকটায়। বেবি, এবার তুমি সালাম করতে পারো, যাও। দেখো দেখো, এবার ভিজে যাবে। চলে এসো। উফ, এসো এসো এসো। হোয়াট ইজ দিস? পায়ে ধরে সালাম করেছো একজনের, ঠিক আছে, আবার আরেকজনের করছো। এটা কি অভ্যেস? তুমি তো হাতেও সালাম করতে পারতে। এগুলো কে শিখিয়েছে তোমাকে? আমার বাবা মা। আমার বাবা মা সবসময় আমাকে বলেছে গুরুজনদের সম্মান করতে এবং ভালোবাসতে। শাট আপ, আই সেড শাট আপ। এই ধরনের বুলশিট আমার সাথে বলো না। এই রিচুয়ালস অনেক আগে দেশ থেকে উঠে গেছে। আসছে পায়ে ধরে সালাম করতে। আমি তো এখানে আসতেই চাইনি, শুধুমাত্র তোমার জেদের কারণে এখানে এসেছি। তুমি তোমার শ্বশুর শাশুড়িকে দেখো, দেখে নাও কোন গৃহভূত। চুপ করো, ওনারা তো কষ্ট পাবে এই কথা শুনলে। আহ, তোমাকে কিন্তু আমি বারবার বুঝিয়েছি এদের আইন টানবে না। এই গ্রামের সবাই চাষাভুষা, অত্র এলাকার কারোর সাথে তুমি মিশবে না, এতে করে তোমার ইমেজ আমার ইমেজ নষ্ট হয়ে যাবে। তুমি হয়তো ভুলে গেছো আমি একজন অফিসার, কত বড় অফিসার সেটা তুমি জানো। আমার কথায় হাজার হাজার লোকজন উঠে বসে, আর তুমি তার ওয়াইফ হয়ে যদি এই ধরনের চাষাভুষার পায়ে হাত ধরে সালাম করো, তাতে আমার ইমেজ থাকবে? এই সমস্ত আলাপ বাদ দিত। বৌমা, চলো ঘরে চলো, আসো। নিচ্ছ নিয়ে যাও, বাট ব্যাগের ভিতরে চাদর বালিশের কভার সবকিছু আছে, ওগুলো দিয়ে দিবে। তোমাদের ওই নোংরা চাদর বালিশের কভারে যেন ওকে বসতে না হয়। ঠিক আছে বৌমা, চলো তো ভিতরে চলো। শোনো, ব্যাগটা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। বাবা, ঘরে যাবি না? যাবো, তবে এখন নয়। আমি পুরো এলাকাতে একটু ঘুরে দেখবো, তারপরে বাসায় ফিরবো। শোনো, আস্তে আস্তে ধুলোয় আমার লাগেজটা ময়লা হয়ে গেছে, পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার করে রেখো। আচ্ছা বাবা। মা, বৌমা, কিছু কইবা? আপনি কি খুব ব্যস্ত? আরে না না, আমি কোনো ব্যস্ত না, রান্না চড়াইছি তো। আপনার কাছে একটা আবদার নিয়ে আসলাম। আমার কাছে আবদার? কি আবদার বৌমা? অ্যাকচুয়ালি আমি ঢাকা থেকে তো হুট করে চলে আসছি, সেই জন্য কাপড় চোপড় সেভাবে নিয়ে আসতে পারিনি। তাই বলছিলাম আপনার যদি একটা সুতি শাড়ি কাপড় দিতেন আমি পরতাম। কি কইতেছ? আমার সুতি শাড়ি তুমি পরবা? হ্যাঁ পরবো। এই যে আপনি কত সুন্দর করে শাড়ি পরে আছেন, শাড়ি পরতে না আমার খুব ভালো লাগে, কিন্তু শহরে থাকি বলে শাড়িটারই তেমন একটা পরা হয় না। যেহেতু গ্রামে আসছি, এই সুযোগ একবার পেয়েছি, আমি হাতছাড়া করতে চাই না। বলেন দিবেন? অবশ্যই দেবো। কি যে কও, কেন দেবো না? হ্যাঁ বৌমা, চলো তুমি, আমি আমার আলমারি থেকে নামায়া তোমার একটা ভালো শাড়ি দিতেছি। চলো। ওগো, কিছু কবা? হ,
তুমি কই যাইতাছ? এই খেতে যাই। তুমি খেতে যাইতাছ? হ্যাঁ, আরে বাড়িতে যে মেহমান আইছে, বাজার সদাই কিছু করতে হইব না? হ্যাঁ, তুমি তো জানোই হাতে কোনো টাকা পয়সা নাই, কেমনে বাজার করতে যাও? এই কথা কইলে হইব? হ্যাঁ, বৌমাকে আমার বাড়িতে 2 দিন পর পর আসে। হ্যাঁ, শহরের মাইয়া, শুনছি অনেক বড় লোক। ওদের জন্য বাজার সদাই করে নিয়ে আসো। আমি কেমনে বাজার করব? আরে টাকা পয়সা আজকে হাতে নাই, কালকে হইব, পরশু দিন হইব। শোনো, বাজার থেকে বড় বড় মাছ আনবা, গরু মাংস আনবা, ডিম আনবা, মেলা করে শাকসবজি আনবা। আরেকটা কথা, একটা হাঁস কিনে আইনো। শহরের মানুষে না হাঁস খাইতে পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কইতাছ, কারো কাছ থেকে হাওলাত করে নিয়ে আইতে পারি, আমি গেলাম। আরে ব্যাগটা নিয়ে যাও তো, আসো করে। আচ্ছা। No, Mr. Rajiv. After a long time, I'm in my country, in my village. Yeah. হ্যাঁ. Yeah. বাবা শৌকত, Excuse me. I'm calling you later. কি হচ্ছে বাবা? তুমি দেখতে পেলে যে আমি একটা কলে ইম্পর্টেন্ট কথা বলছিলাম, আর তুমি ধাক্কাধাক্কি করছো কেন? কি হয়েছে? আশ্চর্য, আবার এখন বোবার মতো চুপচাপ দাঁড়িয়ে আছো। হয়েছেটা কি? বাবা মাস শেষে তুই যা টাকা দেস, সে টাকা দিয়ে চাউল ডাউল আলু পেঁয়াজ সব কিনতে শেষ হয়ে যা। এখন মাছ গুস্ত কিনতে হবো না। অজুহাত? তুমি আমাকে অজুহাত দেখাচ্ছ? আমি হিসেব করেই টাকা দিই। আমার জানা মতে সেই টাকা দিয়ে তোমাদের পুরো মাসের খাবার খরচ করেও 5-10 হাজার টাকা বাড়তি থাকার কথা। সেটা তোমাদের রিজার্ভ করা উচিত ছিল, কারণ কখন আমি আসবো না আসবো সেই হিসাবে বসে থাকবে। আমি টাকা দিব, সেই টাকা দিয়ে তুমি আমার স্ত্রীকে কিনে খাওয়াবে, তা তো হতে পারে না। আমার স্ত্রী সবে মাত্র প্রথমবারের মতোই বাড়িতে এসেছে। তোমাদের উচিত ছিল নিজের পকেট টাকা খরচ করে আমার ওয়াইফকে আমাকে আপ্যায়ন করা, তা না করে তুমি আমার কাছে টাকা চাইছো। তুই যা টাকা দেস, তোর মায়ের ওষুধ কিনতে অর্ধেক টাকা জায়গা। আশ্চর্য, এটা তো তুমি ঠিক বলছো না বাবা। ঔষধ কেন খেতে হবে? তুমি গ্রামে থাকো, এটা শহর নয়। শহরের বাতাস দূষিত হতে পারে, সেখানে ওষুধ প্রয়োজন হতে পারে, কিন্তু গ্রামের বাতাস তো ফ্রেশ। তোমরা সকালে হাঁটবে, ফ্রেশ বাতাস খাবে, ফ্রেশ সবজি খাবে, শরীর ভালো থাকবে। ওষুধের পিছনে কেন টাকা খরচ করবে? আর একান্তই যদি রোগ বালাই শুরু হয়, কবিরাজি ওষুধ খাবে, গাছগাছড়ার ওষুধ দিবে, সেটা সেফ, কোনো সাইড এফেক্ট নেই। আবার চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তাহলে কি বাবা মাছ মাংস? হ্যাঁ, মাছ মাংস তো এখন আনাতেই হবে, কারণ আমার ওয়াইফ এসছে বাড়িতে। তার উসিলায় তোমরাও একদম পেট ভরে খাবে। হ্যাঁ, এই অপেক্ষায় বোধহয় করছিলে। আচ্ছা বাবা, আমাকে একটা কথা সত্যি করে বলো তো, আমি যে টাকাগুলো দিই সেই টাকাগুলো কি তুমি খরচ করো না মেয়ের কাছে পাঠিয়ে দাও মেয়ের জামাইয়ের জন্য? সেটা বলো তো আমাকে তুমি। না বাবা, যা টাকা দেস সব আমরাই খরচ করি। হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি খরচ করো। এখন এসেছে আমি, জ্বালা তো হয়েছে আমার, কারণ আমার ওয়াইফকে তো দেখাতে হবে আমার গ্রামের বাড়িতে ভালো খাওয়া দাওয়া হয়। টাকাগুলো তো এখন আমারই যাবে। টাকা কিভাবে উপার্জন করতে হয় তা তো আর তুমি জানো না। ধরো। হ্যাঁ মিস্টার রাজীব, ইয়া লিটল বিট বিজি। ওকে, আপনি ডিলটা ফাইনাল করুন। মাছ কিনতে হবো, মাংস কিনতে হবো। এটা কোনো কথা হলো? আরেকটা খালি দেশি হাতে আইলাম, হাঁস। যদি মিষ্টি নিয়ে আসতাম তাহলে ভালো হতো না। আচ্ছা, কোনো সমস্যা নাই, আমার নিজের বাড়ি। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবাজি ভালো আছো? জি আব্বা, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। মা তুই কেমন আছো? আব্বা আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালাই আছি। আচ্ছা আব্বা, শুনলাম ভাইজান নাকি বাড়িতে আইছে, তাও ভাবিরে নিয়া। হমা বাড়িতে আইছে তোর ভাবির নিয়ে। কিন্তু মা তুই কেমন জানলি? হয়েছে কি আব্বা, স্টেশনে আমার এক চাচা থাকে, ওনার একটা পানের দোকান আছে, উনি পান বিক্রি করে। তো উনি কইলো ওই ট্রেন থেকে ভাইজান নাকি নামছে, সাথে একটা মেয়েও ছিল। আমি তো বুঝে ফেলাইছি ওটা তো আর কেউ হইতে পারে না, ভাইজানের সাথে যেহেতু আসছে নিশ্চয়ই ভাবি। আর আমি এই কথা ওরে বলছি, ও তো শুনে অনেক খুশি, বাহানা বাজাইছে যে আপনাকে বাড়িতে যাবো, ভাইজানের দেখবো, ভাবিরে দেখবো, আর যার জন্য আমরা রওনা দিছি আব্বা। হ আব্বা, আর তোমাকে জামাই যখন আমার আইয়া কইছে যে ভাইজানরে দেখছে স্টেশনে, তখন তো আমি আর কোনোভাবেই বাড়িতে থাকতে পারতাছি না। আমি কই কখন আমি বাড়িতে যাবো আর ভাইজানরে দেখবো? মেলা দিন হয়েছে ভাইজানরে দেখি না। সেই যে আমারে বিয়া দিছো, তুমিও যাও না আমারে দেখতে, ভাইজানও যায় না, সেজন্য আমি নিজে আইছি ভাইজানরে দেখতে। মা ভালো হয়েছে,
জামাই নে বাড়িতে যা, আমি একটু বাজারে যাই। ভাবি কি বাড়িতেই আছে? হ, ওরা সবাই বাড়িতে আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। মা ভালো করছস, জামাই নে বাড়িতে যা, আমি বাজারে যাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, যাও। চলো। দেখছো আমি কইছিলাম না খুশি হইব, খুশি হয়েছি। হ্যাঁ ভাইজান দেখলে আর অনেক খুশি হব। চলো চলো তাড়াতাড়ি চলো। উন্নয়ন হবেই বা কি করে, থাকে সব চাষাভুষো। এই জন্য আমি গ্রামে আসতে চাইনি, অথচ আমার স্ত্রী গ্রাম দেখবে, গ্রাম দেখবে, তার শ্বশুর বাড়ি দেখবে, শ্বশুর বাড়ি মাই ফুট, চারদিকে নোংরা কাদা। ওফ, ভাই এবার মাহফিল একটু বড় করে করা লাগবো। এত বছর আমরা বিদেশ ছিলেন, আমরা তেমন বড় সড়ো করতে পারি নাই। ঠিক আছে, যা করা লাগে আমি করবো, তোরা কোনো চিন্তা করিস না। জাস্ট ডিসকাস্টিং। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়ান, কি ব্যাপার, কিছু বলবেন? জি আমরা ওই যে গ্রামের লোক। আচ্ছা, গ্রামের। তা তো আপনাদের দেখেই বোঝা যাচ্ছে আপনারা গ্রামের। কি কারণে? ভাই আমরা ওই যে প্রতি বছর একটা ওয়াজ মাহফিলের আয়োজন করি, তো এটা এবারও করছি। এখন যদি কিছু চান্দা দিতেন তা মাহফিলটা একটু বড় সড়ো করে করতাম আর কি। আমি তো অবশ্যই চাঁদা দেব, কিন্তু তার আগে বলেন, আপনারা কি জানেন আমি কি? ডু ইউ নো হু আই এম? হ ভাই আমরা জানি, আপনার সম্পর্কে অনেক শুনছি। আপনি অনেক বড় অফিসার, আপনি অনেক ভালো মানুষ। এটা অবশ্য আপনি ঠিক বলেছেন, আমি অনেক বড় অফিসার। এই অত্র 3 গ্রামে আমার মতো এত বড় অফিসার কোথাও নেই, জানেন তো এটা, তাই না? ঠিক আছে, কি মাহফিল যেন বললেন? ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিল, ও আচ্ছা, ওই ইসলামিক কথাবার্তা যেখানে হয় আর কি। অবশ্য অনেক বছর হয়ে গেল ওয়াজ মাহফিল টাহফিল আমি যাই না, তাই জানিও না ব্যাপারটা। কত লোকের আয়োজন করেছেন? এই ধরেন 500-700 লোক হইবই। 500-700? তার মানে আমার প্রচারের এটাই একটা খুব সুযোগ। আমি যে এত বড় অফিসার হয়েছি, এইভাবেই আমি মানুষকে জানিয়ে দিতে পারবো। শুনুন, আপনাদের আমি অনেক টাকা দিব, আমার অনেক টাকা, আমার টাকার কোনো অভাব নেই, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত ভাই? ওই যে ওয়াজ মাহফিলের সভাপতি আমাকে করতে হবে, তাহলে আমি আপনাদের চাঁদা দিব। ওয়াজ মাহফিলের সভাপতি যে আপনি হইবেন, আপনি কি হাদিস সম্পর্কে কিছু জানেন? ওহো ওল্ড ম্যান, হাদিস সম্পর্কে আমাকে কেন বলতে হবে? ওয়াজ যার করার, যাকে ভাড়া করে আনা হচ্ছে ওয়াজ করানোর জন্য, ওয়াজটা তিনি করবেন। আমি জাস্ট সভাপতি হব, আমি মাইকে ঘোষণা করব যে আজকে এই মুহূর্তে ওয়াজ করার জন্য আসছেন মাওলানা মুফতি মুহাদ্দিস, যিনি আসবেন তার নাম বলবেন। আর হ্যাঁ, একটা কথা আছে, হুজুরের চেয়ারটা আর আমার চেয়ারটা পাশাপাশি রাখতে হবে, এবং আমার চেয়ারটা একটু বড় হতে হবে, সিংহাসনের মতো হবে। এই জন্য আমি আপনাদের এক্সট্রা টাকা দিব। ব্যানারে অবশ্যই সভাপতিত্বে আমার নাম লিখতে হবে, SM শওকত মাহমুদ সৈকত। ঠিক আছে? আচ্ছা, কত টাকা হলে আপনাদের চলে বলুন তো? আপনি খুশি হয়ে যা দেন আল্লাহর রাস্তে। ঠিক আছে, দিব যেহেতু, ভালো কিছুই দেই, সারা জীবন মনে রাখবেন। এখানে পুরো 1 লক্ষ টাকা আছে, এই টাকাটা নাও। আল্লাহ এতগুলা টাকা দিছে, আপনার অনেক ভালো হইব। অনেক বড় লোক। বাই দ্য ওয়ে, আমার একটা কিছু জানার ছিল। আপনারা ওয়াজ মাহফিল করছেন, ভালো কথা, আপনারা নিচে পড়েছেন ওয়েস্টার্ন ড্রেস, মাথায় আবার একটা টুপি দিয়ে রেখেছেন, ব্যাপারটা কিন্তু আমি বুঝতে পারলাম না। এখনের কালচারটা জিএনজির কালচার, তো তাই উপরে একরকম ভিতরে একরকম দান ধরা লাগে আর কি। জেনজি জেনজি, ঠিক আছে, যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, এইভাবে গ্রামে কিছু দান টান করলে, বাই চান্স যদি কোনো এক সময় নির্বাচন করি। মা, মা, ও মা। কি রে মা, কেমন আছোস? এ জামাই বাবাজি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মা, আমরা সবাই ভালো আছি। এসব কথা বাদ দাও তো। ভাবি কই? আমি তো ভাবিরে দেখতে আইছি, আর ভাইজান কই? আরে পাগলি, তোর ভাবি ঘরে আছে। বাবাজি খুব ভালো একটা মাইয়া। তাই না? ভাইজান অনেক ভালো, কিন্তু অনেক দিন হয়ে আমগো বাড়িতে যায় না, তাই ভাবলাম আপনার মায়েরও কইছি, ওগুলো তাহলে চলো একসাথে যাইয়া ভাইজান ভাবিরে দেখে আসি, প্রয়োজন পড়ে দাওয়াত দিয়ে আইমো আমগো বাড়িতে। খুব ভালো করছো বাজান, আইসা পড়ছো। তোমাদের আমি দেখে দিতে পারলাম। যাইবো বাজানটা কইলে বৌমারে নিয়ে বেড়ায় আসবো। আয় হায়, এইখানে দাঁড়ায় সমস্ত কথা কইতাছি। জামাই বাবাজি চলো বাজান, ঘরে চলো। জি আখি, তুই বাবাজিরে নিয়ে ঘরে যা, আমি রান্না করে রান্না বাড়া করি। আচ্ছা মা, যাও, চলো ঘরে চলো। ভাইজান, ভাবি,
ভাইজান, ভাইজান কেমন আছো তোমরা? ভাবি কেমন আছো? এই তোরা এখানে কি করছিস? আমি যে আসবো। ও আচ্ছা, চলে এসেছিস। খবর চলে গেছে কানে আমি এখানে আসছি, তাই না? জি ভাইজান, খবর পাই তো আইলাম। আসবেই তো, খবর পেয়েছিল তো আসবে। ভেবেছো বউয়ের বড় ভাই শহর থেকে গ্রামে এসছে, বিশাল বড় অফিসার, নিশ্চয়ই এসে বউরে দিয়ে তার আঁচলটা পেতে আমার কাছে বলবে ভাইজান কিছু দান দেন, আমি দান করব সেখানে, সেজন্য এসছো না? কি শুরু করেছে বলো তো? তোমার বোনকে, তার হাজবেন্ডকে এভাবে কেন অপমান করছো? তুমি চুপ থাকো। তুমি কি তোমার স্ট্যাটাস ভুলে গেছো? আমার মনে হয় না তোমাকে নতুন করে মনে করিয়ে দিতে হবে তুমি একজন বিজনেস টাইকুনের মেয়ে। তোমার বাবার হাজার হাজার কোটি টাকা, আর আমি একজন বিশাল অফিসার, বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে বসি, আমার কত টাকা। আমরা দুজন মিলে যদি এদের মতো স্কাউন্ডেলদের সাথে কথা বলি না, তাহলে আমাদের স্ট্যাটাসটা নিচে চলে যাবে। তার চেয়ে বড় কথা, তুমি তো এদের চেনো না। বড় লোক কাউকে দেখলেই এসে কান্নাকাটি শুরু করে দেয় টাকা পয়সার জন্য, বুঝতে পেরেছো? আমি চিনি, কিন্তু তুমি মানুষ চেনো না। তোমার টাকা হয়েছে বলে ওনাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবে, এটা কিন্তু ঠিক না। শোনো, টাকা হলেই মানুষের সঙ্গে অহংকার করে কথা বলতে হয় না। তুমি কিন্তু লিটারালি এই ছোট লোক দুটোর সামনে আমাকে অপমান করছো। ভাইজান তুমি এমন করে কথা কইতাছো কেন? ছোট লোক মানে আমি তো তোমার বোন, আর এটা তো তোমার বোন জামাই। তুমি আমার জামাইয়ের সামনে এইভাবে কথা কইতাছো, আমার কিন্তু খারাপ লাগতাছে। তোর খারাপ লাগলো কি লাগলো না তাতে আমার কিচ্ছু যায় আসে না। হ্যাঁ মানছি আমি তোর ভাই, বাট ভাইটা না ওই খাতা কলমেই থাক। আমার স্ট্যাটাসের সাথে তোদের স্ট্যাটাস মিলে না যে আমি তোদের এখন বোন বলে বা বোন জামাই বলে স্বীকার করব। বুঝতে পেরেছিস? দেখেন ভাইজান, আসলে আমি ওরে কইছিলাম যে চলো, ভাইজান আইছে অনেক দিন পর, সেই যে বিয়ে হইল এর মধ্যে আইছিল, এরপরে তো আর কখন আইলো না। চলো ভাইজানটা দেখে আসি। আর ভাবিও নাকি সাথে আইছে, শুধুমাত্র দেখতে আইছি ভাইজান, আমরা তো আপনাদের কাছে কিছু চাইতে আসি নাই। ও কইলো যে ভাইরে একটু দেখবো, আমারও মন চাইতেছিল, যার জন্য আইছি। ঠিক আছে, বুঝতে পারছি যে আপনাদের অসুবিধা হবে। চলো, আমরা এখানে থাকলে ভাইজান ভাবিকে অসুবিধা হইতে পারে, আমরা চলে যাই। আরে না না, চলে যাবা কেন? তোমরা এখানেই থাকবে। তোমরা আসাতে বরঞ্চ আমার খুব ভালো লেগেছে, কারণ তোমাদের সঙ্গে তার পরিচয় হয়নি, দেখা সাক্ষাৎ হয়নি। যেহেতু ফার্স্ট টাইম আমি গ্রামে আসছি, এই সুযোগে দেখা সাক্ষাৎ হলো। এখানে থাকবে, আমরা মজা করব, আনন্দ করব, কি বলো, তাই না? ঠিক আছে, তুমি বলছো। শোন, তোর ভাবি যেহেতু চাইছে তুই এখানে থাকবি, তো থাক। ভালো মন্দ রান্না হচ্ছে, আমি টাকা দিয়েছি। আমার টাকায় বাজার হচ্ছে, ভালো মন্দ রান্না বাড়া হচ্ছে। তোর জামাইকে নিয়ে ভালো মতো খেয়ে প্রয়োজনে টিফিন ক্যারিতে ভরে পরদিন সকালে চলে যাবে। বুঝতে পেরেছিস? না ভাইজান, আমাকে খাইতে হইব না, আমরা এখনই যাইতাছি গা। আরে তোমার ভাইয়ের কথা কিছু মনে করো না তো, চলো ভিতরে চলো, আসো। আরে আসো, শোনো, তোমার সঙ্গে অনেক গল্প করবো। স্টুপিড কোথাকার, একে কি করে বোঝাবো আমার স্ট্যাটাসের সাথে এসব। ইয়েস মিস্টার রাজীব, ইয়া। হ্যাঁ বাবা, আমি তো তাই বলছি। আপনার মেয়ে মানে আমি ওর জোর জবরদস্তিতে কিন্তু আমাদের গ্রামে এলাম। আসার আগে ওকে আমি পই করে বুঝিয়ে এনেছি এটা চাষা ভুষার দেশ, এখানে কোনো স্মার্ট কেউ থাকে না। তুমি ডিস্টেন্স বজায় রাখবা, তা না করে ও এসে কিনা এই ধরনের চাষা ভুষার সাথে মিশে যাচ্ছে বাবা। তার চেয়ে বড় কথা বাবা, আমি ওকে আসার আগেও বলেছি আমার বাবা মায়ের কাছ থেকে একটু দূরে থাকবে। দে আর সো মাচ আনহাইজেনিক, তাদের শরীরে রোগবালাই লেগেই থাকে, শত গ্রামে থাকে তো। অথচ তা নয়, আপনার মেয়ে আমার বাবা মায়ের কোলে উঠে বসে থাকে, এমন একটা অবস্থা। সারাক্ষণ আব্বু আম্মুর পেছন করে বাবা মা বলতে দৌড়াচ্ছে। এটাকে ঠিক বলেন? পরে শহরে আসার পরে ওর যদি একটা রোগবালাই হয়, সেটা আমাকে নিয়ে দৌড়াতে হবে। জি বাবা, মানে আমি জাস্ট ভাবতে পারিনি আপনার মেয়ে যে তার সেলফ রেসপেক্টটা এভাবে নষ্ট করে দিবে। এই গ্রামের সবচেয়ে রিচ পার্সন আমি, সো আমার তো একটা স্ট্যাটাস আছে না বাবা। আমি ওকে বারবার এক কথা বোঝাতে পারবো না। আপনি যদি পারেন আপনার মেয়েকে একটা ফোন দিয়ে। সৌগতের মা, আরে তুমি আইছো? সব বাজারে নিয়ে আইছি। খুব ভালো করছো। বৌমা কই? বৌমা তো ভিতরেই আছে। শোনো, তোমার একটা কথা কইতে চাইছিলাম। কও।
সৈকতের ব্যবহারটা না আমার মুডেও ভাল লাগতেছে না। পুলাটার ভিতরে যে কেমন জানি একটা অহংকার কাজ করতেছে, মনে হইতাছে আমাগো চিনে না, এই মাটিতে তার জন্ম হয় নাই, এই বাড়িতে খেলা দুইলা বড় হয় নাই। আরে তুমি এটা কি কইতেছ? আমগরে সৌগত কে হান সৌগত আছে নাকি? লেখাপড়া কইরা বড় একটা অফিসার হইছে, বিরাট বড় চাকরি করে। যারা বড় অফিসার না হেগরে ব্যবহার এরকমই থাকে। কেন থাকবো? ও আমাগো পুলা না? এই আমাগো মতো কম খাইয়া কম পইরেই তো লেখাপড়া করছে, শিক্ষিত হইছে, চাকরি হইছে। তুমি হইলা জন্মদাতা পিতা, আমি হইলাম তার মা। আর তোমার লগে আমার লগে ফুটানি দেখাইলে লাভ আছে? আমার পুলা এতই বোকার বোকা যে কিনা আমাগো সাথে ফুটানি দেখায়। আরে আমরা হইলাম মা বাপ, আমগরে রাগ করন যাবো? যাও রান্না সরাই দাও গা। আচ্ছা, ভালো হইলেই ভালো, চলো ভিতরে চলো। Every night in my dream, I feel you, I see you. That is how. ওরে হাইলা লোকের লাঙ্গল বাঁকা। বন্ধু সৈকত! Hey, বন্ধু! দূরে দূরে দূরে। বন্ধু! Hey, বন্ধু! hey, দূরে। বন্ধু! Hey, bye, please, কে? What? বন্ধু আমি বাবু! দূর। আরে আমি আরে বাবা দূরে থেকে কথা বলিস না কেন তুই? আরে আমি বাবু! তো দূরে থেকে কথা বল, দৌড়াচ্ছিস কেন আমাকে? আরে তুই আমার চিনোস নাই? হ্যাঁ, কে তুই? আরে তোরে আমি কতদিন পরে দেখছি, তোরে না দেখা আসলে দেখার পরে আমার না কেমন ধরে লাগতেছে রে বন্ধু। এই, হাত দিচ্ছিস আরে কেন? দেই না। ওফ! থু! হাত দিচ্ছিস কেন শরীরে? কে তুই? কে? কোন বাবু? আমি তো চিনতেই পারছি না। ওরে বন্ধু তুই একবারে ভুলে গেছিস গা। ছোটবেলা তুই আর আমি ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি, একদম ল্যাংটা কালে তুই আর আমি কত কি করছি Shut বন্ধু। up! Shut up! এসব ল্যাংটা ম্যাংটা কি শব্দ এগুলো? এইসব শব্দ এক্সপান্স করো এইসব শব্দ। বলো ভুল বলেছো। এক্সপেন্স কি বন্ধু? তুই শব্দটা ভুল উচ্চারণ করেছিস, ল্যাংটা। অমিট কর, বল আমি বলবো না, সরি। বন্ধু তুই এমন ব্যবহার করতেছিস কে? তো করবো না? কেউ আনকালচার্ড কোথাকার। আমি কত সুন্দরভাবে একটা অপেরা সং গাইতে গাইতে যাচ্ছিলাম, ও মাই গড, উড়ে এসে আমার শরীরের উপর ঘাপটি মেরে পড়লো। কেন? কি দরকার ছিল? আমার ড্রেসটা নোংরা হয়ে গেছে না? বন্ধু তুই না আমাকে ছোটবেলা বন্ধু, তোরে আমি কত ভাত নিয়ে দিছিলাম, খাইছস। ছোটবেলা খেয়েছি, সেটা ভুলে যা। এখন আমি সেই ছোট সৈকত নেই, বাংলাদেশের সর্বোচ্চ র্যাঙ্কের একজন অফিসার আমি। কেউ যদি জানে যে এই রকম রাস্তার কোনো লোকজন এসে আমার গায়ের উপর উঠে পড়েছে, তাহলে আমার ইমেজটা থাকবে। আমি কটা দিন বউকে নিয়ে বাড়িতে এসেছিলাম বেড়াতে, আর সব ঝামেলা আমার এখানে উঠেছে। তোর বউ আইছে? হ্যাঁ এসছে তো, কই? বাসায়। চল এই, দূরে যাও, দূরে থেকে কথা বলো। আমার বউকে তুই কি দেখবি? তুই আমার বউকে? আমার বউয়ের সম্মান জানিস তুই কত? বন্ধু তুই এরম করতেছিস কে? তুই তো এরম হওয়ার কথা না। তোরে আমি কত উপকার করছি না? তুই গাছ তুলে পরে যে হাত ভেঙে হালাইছিলি, আমি তোর গর্বের কাছে নিয়ে গেছি না? তাতে কি হয়েছে ভাই? ছোটবেলা কে কি করেছে এইসব যদি আমি মনে রাখতে যাই, তাহলে তো আমার দান শাস্ত্র খুলে বসতে হবে। কি টাকা রাখবে? টাকা দিব, কিছু টাকা দিব সেজন্য। বন্ধু তোর কুইটা তোর এক সুন্দর। ধরিস না প্লিজ, ধরিস না। এই যে আইলাম আরে আইলাম। আল্লাহ অফিসার হইছে। হ্যাঁ ছোটবেলা বন্ধুরে বইলা যাস গা অফিসার। মা দেখেন তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে? আরে অনেক সুন্দর লাগতাছে, মনে হইতাছে আমার মা শাড়ি পরে এইখানে দাঁড়াই আছে। এই দেখো তোমার গলাটা খালি কেমন দেখা যাইতাছে, কিন্তু মা আমার তো স্বর্ণের কিছু নাই। এই যে একটা রূপার মালা আছে, দিমু তোমার গলা? মা আপনি ভালোবেসে আমাকে যা দিবেন আমি সেটাই গ্রহণ করব। এটা তো আপনার ভালোবাসার উপহার। আচ্ছা What is this? হ্যাঁ? উর্মি, তুমি এটা কি পরে আছো? তোমার রুচি এতটা নিচে নেমে গেছে? জাস্ট টেক অফ দিস শাড়ি। আই, তোমার কিসের অভাব বলো তো? কিসের অভাব? আমি তোমাকে দুবাই থেকে শাড়ি এনে দিয়েছি, আমি তোমাকে ইন্ডিয়া থেকে হর হামেশা শাড়ি এনে দিচ্ছি। বিশ্বের এমন কোনো জায়গা নেই যেখানে আমি ঘুরিনি, এবং যেখানেই গিয়েছি তোমার পছন্দসই জিনিসপত্র এনে দিয়েছি। তুমি কি না
এই 2 টাকার জাকাতের শাড়ি পরে আমার সামনে দাঁড়িয়ে আছো, তোমার লজ্জা করে না? সৈকত, প্রত্যেকটা মেয়েরই কিন্তু একটা স্বপ্ন থাকে, তার শাশুড়ির কাছ থেকে একটা শাড়ি নিয়ে পরবে। আমিও তো তাই করেছি। আর তুমি এটাকে নোংরা কেন বলছো? এটা তো তোমার মায়েরই শাড়ি, সে আলমারি থেকে বের করে আমাকে দিয়েছে। তুমি বুঝতে পারছো না, এই শাড়িতে অনেক জার্ম থাকতে পারে। তুমি আমার মায়ের শাড়ি পরবে আমাকে বললেই হতো, আমি বাজার থেকে একটা দামি শাড়ি এনে মাকে দিতাম, মা সেটা একদিন পরে তোমাকে দিয়ে দিত। আর তুমি কি মা 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 মাই ফুট! মাকে কিছু বলো না, দেখো আমি মার কাছ থেকে চেয়ে নিয়েছি, মার কোনো দোষ নেই। তুমি যাও, যাও এক্ষুনি শাড়িটা চেঞ্জ করবে, যাও যাও বলছি। ও মাই গড, গলার মধ্যে তুমি এটা কি পরেছো? এটা তো গোল্ড নয়, এটা তো রূপো, এটাতেও তো ব্যাকটেরিয়া আছে। এটা তো মায়ের গলায় ছিল এতদিন। হ্যাঁ, মা আমাকে ভালোবেসে এটা দিয়েছে, এখন থেকে আমি এটা পরবো। তোমার ভালোবাসা তুমি পকেটের মধ্যে ভরে রাখো। যাও, এখন যা বলছি তাই করো, যাও যাও, সবকিছু টেক অফ করো, সবকিছু টেক অফ করে একদম তোমার কাপড় চোপড় তোমার গয়না পরে তারপর আমার সামনে আসবে, যাও। আরে দাও, তোমাকেও বলছি, এত আদিক্ষেতা তোমার দেখাতে হবে না। তোমার এই আদিক্ষেতা দিয়ে কোনো লাভ হবে না। শি ইজ মাই ওয়াইফ, আমার স্ত্রী। আমি যা ডিসিশন নিব তাই হবে। তোমাদের বাড়িতে কটা দিন থাকবো, আমাদেরকে আমাদের মতো থাকতে দাও। এত আদিক্ষেতা, এত আহ্লাদীপনা করে ভেবো না তোমাকে আরো কিছু টাকা আমি দিয়ে যাব। নো, নেভার। যাও, আমার জন্য গরম পানি করে আমি গোসল করবো, যাও। দাঁড়াও, বাথরুমটা কোথায়? ওইদিকে। যাও। এইটা বাথরুম? ও মাই গড! দেখো, আমি তোমাদের সবাইকে এখানে রেখেছি বিকজ অফ আই হ্যাভ আ প্ল্যান। আমি সিদ্ধান্ত নিয়েছি এবং আমি লোকজনের সাথে কথাও বলেছি, এই ভিটির জমিটা আমি বিক্রি করে দিচ্ছি। বাবা, তুই এটা কি কইতেছস? এই বাড়ি যদি বিক্রি করে ফেলাস, আমরা কই থাকবো? তাছাড়া এটা আমার বাবার সম্পত্তি, আমার নারীভূত জায়গা। স্টুপিডের মতো কথা বলো না তো বাবা। তোমার বাবা মারা গেছে, শেষ। তার লাশ এখনো খুঁজে পাওয়া যাবে না, হাড়ও মাটিতে মিশে গেছে। আর তার স্মৃতি নিয়ে তুমি আছো, শেকড় নিয়ে আছো। এই সম্পত্তির তো কোনো প্রয়োজন নেই, এটা বিক্রি করে দিচ্ছি। আর তোমরা কোথায় থাকবে মানে? তোমরা আমার বাবা মা। এই টাকা দিয়ে আর নিজে টাকা ভরে আমি শহরে তোমাদের জন্য একটা অ্যাপার্টমেন্ট কিনবো, সেখানে তুমি আর মা থাকবে। কারণ আজ হোক কাল হোক সবাই জেনে ফেলবে যে তোমরা আমার বাবা মা। তখন আমার অফিসে, হ্যাঁ, আমার শ্বশুর বাড়ির লোকজনের কাছে আমি কি জবাব দেব? আমার বাবা মা বাংলাদেশের সবচেয়ে অজপাড়াগায় থাকে, কৃষি কাজ করে, তাদের নুন আনতে পান্তা ফুরায়। সেটা তো আমার পক্ষে পসিবল না। আমি বলছিলাম কি, এটা তো ওনাদের বাড়ি, এত বছর যাবত এখানে আছে, ওনাদের অনুমতি ছাড়া তুমি বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছো, এটা কিন্তু মোটেও ঠিক করনি। আছর করেছে না? আছর করেছে। তোমার মতো একটা শিক্ষিত মেয়ে যদি এরকম গেও আনকালচারদের সাথে কথা বলে এভাবে বায়াসড হয়ে যাও, তাহলে তো আমার কিছু করার থাকবে না। তুমি মুখটা চুপচাপ বন্ধ করে এখানে বসে থাকো। ভাইজান, তুমি কইলেই তো হইব না। তুমি যেরকম এ বাড়ির সন্তান, আমিও এই বাড়ির সন্তান, আমি এই বাড়ির মেয়ে। তুমি চাইলে এই সম্পত্তি বিক্রি করা যাইব না। এই বাড়ির মেয়ে মানে? এই, তোকে এই বাড়ির মেয়ে মানে কে? তুই এই বাড়ির মেয়ে ছিলি ততদিন যতদিন তোর বিয়ে হয়নি। তুই এখন ওই বাড়ির মেয়ে যেই বাড়িতে তোর স্বামী তোকে রেখেছে। তাই এই বাড়ির কোনো ব্যাপারে তুই নাক গলাতে পারিস না। সেটা ঠিক আছে, কিন্তু ভাইজান আমার মনে হচ্ছে যে আপনি যে ব্যাপারটা করতেছেন সম্পূর্ণই ভুল। আপনি যদি জায়গা জমি সবকিছু বিক্রি করে আব্বা আম্মাকে আপনার সাথে নিয়ে যান, তাহলে আমরা কোথায় যাব? তোমরা শহরে যাবে, শহরে গিয়ে দেখা করবে। ও আচ্ছা, এতক্ষণে আমার পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তোমরা গ্রামের মানুষগুলো না, মুখে এক কথা বলো, পেটে আরেক কথা জমা করে রেখে দাও। নিশ্চয়ই তোমরা এই বাড়ির, এই জমির ওয়ারিশ নেওয়ার জন্য এসে হাজির হয়েছো। ভাইজান, মুখ সামলাইয়া কথা কও। এই বাড়িতে যখন থেকে আইছি তুমি আমার স্বামীরে সবসময় অপমান করে কথা কইতাছো। তুমি ভুলা যাইও না, এটা তোমার ছোট বোনের জামাই। আর তোমার যদি মনে হয় আমি এই বাড়িতে ওয়ারিশের জন্য আইছি, তাহলে আমি ওয়ারিশ নিতেই আইছি। দ্যাটস দ্য ফ্যাক্ট। এটাই আসল কথা। গ্রামের ছোট লোকগুলো এক কানিও ওয়ারিশ ছাড়তে চায় না। স্টুপিড কোথাকার। তোকে এই জমির একটুও আমি দেব না। তুই মামলা কর,
টাকা লাগলে টাকা দেব, কিন্তু এই জমি যেহেতু আমি সিদ্ধান্ত নিয়েছি সেল করে দিব, আমি সেল করে দিব। বুঝতে পেরেছিস? ঠিক আছে ভাইজান, আপনি যেহেতু সিদ্ধান্ত নিছেন, দেখা যাক আপনি আপনার সিদ্ধান্ত বাস্তবায়ন করেন। কিন্তু একটা কথা, আপনার জায়গা জমি বাড়ি ভিটা যা আছে সব বিক্রি করে ফেলান, কিন্তু আমি আমার শ্বশুর শাশুড়িরে এখান থেকে এক পাও যাইতে দিব না। বাবা, মা, তোমাদের সামনে তোমাদের মেয়ের জামাই আমাকে লিটারালি অপমান করছে, তোমরা বসে বসে দেখছো। তোমরা সবাই জোট হয়েছো, জোট বেঁধে আমাকে অপমান করছো, তাই না? ওকে ফাইন, আমি থাকবো না তোমাদের বাড়িতে। আমি ভুলে যাব তোমরা আমার আপনজন ছিলে। আজকের পর থেকে তোমাদের ছেলে মরে গেছে। আপনারা কষ্ট পায় না, আমি ওরে বুঝাইতাছি। সে কি হইতাছে? আমার পোলা যে এরকম শুরু করছে, সব ভিটাবাড়ি যদি বেচে দেয়, এই শহরের খুপড়িতে আমি থাকতে পারুক না। ওগো, আসলে এটা আমার কপালের দোষ। তা না হলে কত আশা করছিলাম আমার বড় ছেলেটারে লেখাপড়া করাবো, একটা চাকরি পাবো, তারপর শেষ বয়সে সবাই আমগরে দেখবো, আমগরে সুখে রাখবো। তার কপালে রইল না। আব্বা, আমি তোমারে বারবার কইরা কইছিলাম আমার লেখাপড়া বন্ধ করায়ও না, আমার এত তাড়াতাড়ি বিয়া দিও না। তুমি আমার কোনো কথা শুনো নাই। তুমি তোমার পোলারে লেখাপড়া করাইছো, যে খরচটা তুমি আমার পিছনে করবা ওই খরচটা তুমি তোমার পোলার পিছনে করছো, যাতে তোমার পোলা বড় হয়ে একটা বড় অফিসার হয়ে তোমাগরে দেখতে পারে। এই দেখতেছে তোমাগরে আসার পর থেকে যা না তা ব্যবহার করতেছে, আর এখন শেষ পর্যন্ত সম্পত্তির দিকে নজর দিছে। এখন কি করবা? মা, তুই ঠিক কইছস, আমি কেন তোরে লেখাপড়া করাইলাম না, এখন বুঝতে পারছি। আব্বা, আপনারা মন খারাপ করেন না, আপনারা কান্দেন না তো। আপনারা কান্দিলে আমগরও তো খারাপ লাগে। দেখেন, ভাইজান যে সিদ্ধান্ত নিছে আমার মনে হয় এটা ভুল করতেছে, কিন্তু উনি তো শিক্ষিত মানুষ, আজকে না বুঝুক, উনি একদিন না একদিন ঠিকই বুঝবো। আর তাছাড়াই আপনারা এখান থেকে চলে যাবেন এটা আমরাও চাই না। প্রয়োজন পড়ে আপনাদের দুইজনকে আমাদের বাড়িতে নিয়ে যাব। আপনারা তো আমার বাবা মায়, তাই না? আপনারা দুইজনে আমার সাথে থাকবেন, কোনো চিন্তা করবেন না। বাবা, তুমি সত্যি কথা কইতেছ? কোনোদিন যদি আমগরে ছেলে বাড়ি থেকে তারাই দেয়, মানে তুমি বাড়িতে থাকার জন্য একটু জায়গা দিও। আরে আব্বা, আপনি ভাঙ্গা পইরেন না তো, আল্লাহ একদিন সবকিছু ঠিক করে দিছে। তুমি আমার সাথে আর কোনো কথাই বলো না। হ্যাঁ, দেখো, 2 দিনের মেয়ে তার স্বামীর সাপোর্ট করতেছে, আর তুমি কি না তোমার শ্বশুর শাশুড়ির সাপোর্ট করতেছো? তোমার বোন যেটা বলতেছে সেটা লিগ্যালি বলতেছে, তুমি তো অনলিগ্যালি কথা বলতেছো। তুমি যদি সৎ থাকতে তাহলে অবশ্যই আমি তোমার সাপোর্টেই কথা বলতাম। আমি শেষবারের মতো তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি আমার সাথে যাবে? না, আমি এখানেই থাকবো। ঠিক আছে, তুমি তাহলে থাকো, আমি যাচ্ছি। বাবা শোকত, বাবা তুই যাস না, আর কয়টা দিন থাইকা যা। তুই যদি একবার বাবা কয়ে আর মা কয়ে ডাক দেস, অনেক শান্তি পাই। চুপ, তোমাদের শান্তি নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা আমার স্ট্যাটাস, আমার মাথা ব্যথা আমার অহংকার, আমার গরিমা, এগুলো নিয়ে। এখানে থাকলে তা ধূলিসাৎ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তুমি কোন স্ট্যাটাসের কথা বলতেছো বলো তো? তুমি কিন্তু এই বাড়িতে থেকেই মানুষ হয়েছো। এই যে তুমি যে স্ট্যাটাস অর্জন করেছো সেটা কিন্তু এনাদের কারণেই। এনারা যদি তোমাকে পড়ালেখা না শিখিয়ে মানুষের মতো মানুষ না করতো, তাহলে তুমি পারতে শহরে গিয়ে একজন বড় অফিসার হতে? কখনোই পারতে না। তোমার অবস্থা কেমন হয়েছে জানো? কথা আছে না, ছোট লোক যখন হঠাৎ করে টাকার মুখ দেখে তখন তাদের নজরটা সবসময় ছোটই থেকে যায়। তোমার অবস্থা সেরকমই। তুমি সেই ছোট লোকের মতো ব্যবহার করো, নিজের মা বাবাকে অপমান করো, তাদেরকে দেখতে পারো না, নিজের বোনকে দেখতে পারো না, নিজের বোনের হাজবেন্ডকে দেখতে পারো না। কেন কেন এই ব্যবহার? আমি তো তোমার কাছ থেকে এই ব্যবহার আশা করিনি। আমিও তো ভালো ফ্যামিলির মেয়ে, আমার বাবাও তো একজন বিজনেসম্যান। কই, আমার মধ্যে তো কোনো অহংকার নেই, কারণ আমরা খানদানি বড় লোক, সেই জন্য আমাদের মনটাও সবসময় অনেক বড় থাকে। আর তুমি, তোমার অবস্থা দেখে আমি অবাক হয়ে গেছি। সেই জন্যই তোমার মতন মানুষের সঙ্গে থাকার চেয়ে এদের সঙ্গে সারা জীবন কষ্টে থাকা না অনেক ভালো। তাই তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি। ভাইজান,
বলতেছিলাম কি আমাদেরকে নিয়ে যেহেতু সমস্যা, আমরা কথা দিতেছি আজকের পর থেকে এই বাড়িতে আমরা আর কোনো দিন আইব না। কিন্তু ভাইজান আপনি দয়া করে রাগ করে এইভাবে চলে যাবেন না, আপনি থাইকে যান। শাট আপ স্কাউন্ডেল, ছোট লোক কোথাকার। ভাইজান মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি কোথায় কি ভাষা ব্যবহার করতেছেন? আপনি ভাবছেন আপনি শুধুমাত্র একাই শিক্ষিত, আর মানুষ কি শিক্ষা দীক্ষা নেয় নাই? আরে আমি কাকে শিক্ষিত বলছি? দেখেন, আপনি আমাকে এভাবে অপমান করে কথা বলতে পারেন না। আর এই যে শিক্ষিত হয়েছেন, নিজের টাকায় তো শিক্ষিত হন নাই। আপনার যখন পড়াশোনার টাকার প্রয়োজন ছিল তখন আপনার বাবা আমার কাছে এসে টাকা নিয়ে গেছে। আমার 2টা ট্রাক্টর বিক্রি করে আপনাকে সেই টাকা দিয়েছিলাম। আপনি ভুলে যাচ্ছেন তাই না? ভুলে তো যাবেনই। এখন আপনি তো হয়েছেন অনেক বড় অফিসার, আপনার কাছে টাকা পয়সা আছে, তাই বলে আপনি আমাদের এভাবে অপমান করতে পারেন না। আর তাছাড়াই আমরা কখনোই আপনার ওই টাকা পয়সা লুবে এখানে আসিনি। আমার বউ বলেছিল আপনাকে দেখবে। আমার বউয়ের ভাই মানে আমারও ভাই। আমি সেই আশায় আপনাকে দেখতে এসেছিলাম। আপনার কাছে করুণা চাইতে আসিনি, হাত পেতে টাকা চাইতে আসিনি, যে যার জন্য আপনি আমাদের সবসময় অপমান করে কথা বলবেন। আর একজন মানুষ আরেকজন মানুষকে কি এভাবে অপমান করতে পারে? আরে আপনার কথা নয় বাতি দিলাম, আপনি আপনার নিজের বইয়ের দিকে তাকান তো। ভাবি তো অনেক ভালো, ভাবির বাবার অনেক টাকা পয়সা আছে। কই কখনো তো উনি আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেয়নি, কখনো তো বলিনি যে আমরা গরিব আপনাদের কাছে টাকা চাইতে এসেছি। আমার তো এখন মনে হচ্ছে যে আপনার মতো একটা বাদরের গলায় একটা মুক্তার মালা জুটেছে। থামো, আমি তোমার কাছে টাকাটা হাত পেতে চাইনি। তুমি টাকাটা ইচ্ছে করে দিয়েছো এবং এর পিছনে একটা বড় মতলব ছিল। ভেবেছিলে আমার বউয়ের বড় ভাই বড় অফিসার হবে, বিসিএস ক্যাডার হবে, দেশের সর্বোচ্চ র্যাঙ্কে থাকবে, তার কাছ থেকে আমি সুবিধা নেব, তাই তুমি আমাকে টাকা দিয়েছো। ফাইন, সেই টাকা সুদ সমেত আমি তোমাকে ফেরত দেব। কত টাকা বলো, বলো কত টাকা? আর বাবা এবং মা হাতে পায়ে ধরেছিলাম আমাকে জন্ম দেওয়ার জন্য, বলেছিলাম আমাকে জন্ম দাও, আমাকে পয়দা করো। আমি তো বলি নাই। জন্ম যেহেতু দিয়েছো, তার পুরোপুরি দায়িত্ব কর্তব্য তোমরা পালন করেছো, এটা তোমাদের দায়িত্ব এবং কর্তব্য। এখন বারবার এই গান আমার সামনে গাইবে না, এই ভাঙা রেকর্ড আমি শুনতে চাই না। তোমাদের কারোর সাথে, তোমাদের কাউকে আমার প্রয়োজন নাই, না তোমাকে, তোমাকে, তোমাদের, আর না তোমাকে। আমি তোমার বাবার কাছে গিয়ে নালিশ করবো। হ্যাঁ মিস্টার রাজীব, যা বলার আপনি তাড়াতাড়ি বলুন, আমার হাতে সময় খুব কম। কি বললেন? 135 কোটি টাকা আমার 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 মা বাবা আখি অনেক অপমান হয়েছে, অনেক সহ্য করছি, এই বাড়িতে আর থাকবো না। যাও, বাড়িতে মেলা কাম আছে, ব্যাগটা গুছাই নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি সব গুছাইতেছি। বলছিলাম কি, যা হবার তো হয়ে গেছে। আমি সৈকতের হয়ে তোমাদের কাছে মাপ চাচ্ছি। ভাবি কি করতেছেন? আপনি কেন মাপ চাইতেছেন? আসলে ভুলটা আমাদেরই, আমরা বরং চলে যাই। শৌকত, শৌকত, বাবা, বাবা শৌকত, বাবা শৌকত, তোর কি হয়েছে বাবা? বাবা, আমার বড় একটা ভুল হয়ে গেছে মা। কি বলিস বাবা? তুমি আমাকে জন্ম দিয়েছো, আমার বাবা আমাকে লালন পালন করেছে। আমার ছোট বোন আর আমি একসাথে খেলে বড় হয়েছি। ও আমার খুব খেয়াল করতো। আর আমার চরম বিপদের মুহূর্তে আমার ছোট বোনের জামাই আমাকে সাহায্য করেছে। আমার স্ত্রী, ওর মতো মানুষ পৃথিবীতে নেই বললেই চলে। আমি ওর প্রতি অন্যায় করেছি। একটা কথা কি জানো মা, পৃথিবীতে মানুষ তার পাপের ফল ভোগ করে। আমি আমার পাপের ফল ভোগ করেছি মা।
আমি আমার শেকড়টা ভুলে গিয়েছিলাম। এই যে তোমরা আমাকে কত আদর স্নেহ দিয়েছো, তার বিপরীতে আমি তোমাদের অপমান অপদস্থ করেছিলাম। আমি ভুলে গিয়েছিলাম এই আভিজাত্য, এই টাকা পয়সা ক্ষণিকের। আমি অন্যায় করেছি। উর্মি, তুমি আমার একমাত্র ভরসা। তুমি বাবা মাকে বলো ওরা যেন আমাকে মাফ করে দেয়। তুমি যে অন্যায় করেছো সেটার কোনো ক্ষমা হয় না। তারপরেও ওনারা তো তোমার বাবা মা, আমাকে না বলে তুমি নিজে ওনাদের কাছে ক্ষমা চাও, দেখবে ওনারা ক্ষমা করে দিয়েছে। আমি তোমার পায়ে ধরে, আমি ভুল করেছি মা গো, মা আমারে তোমরা মাফ করে দাও। আমি আর কখনো আভিজাত্য লড়াই করবো না মা, কখনো না। আমি আজকে বুঝতে পেরেছি আভিজাত্য টাকা পয়সা ক্ষণিকের, এটা স্রষ্টা মানুষকে দান করে, আবার চাইলেই উনি নিয়ে নিতে পারে। কিন্তু ভালোবাসাগুলো মা বাবা, আমার মনে হয় ওর ভুল বুঝতে পেরেছে, তাই আপনারা আর রাগ করে থাকবেন না, ওকে ক্ষমা করে দিন। আমরা তোরে ক্ষমা করে দিছি বাবা। ভাইজান দেখেন, আসলে আপনি যে কথাগুলো আমাদের বলছিলেন সত্যি আমরা খুব মনে কষ্ট পাইছিলাম, কিন্তু আপনি এই মুহূর্তে যা বলতেছেন আপনি সব কিছুই বুঝতে পারছেন। আসলে আল্লাহ কিন্তু সবাইরে সব সময় সব জ্ঞানই দেয় না। আপনি যে নিজের ভুল বুঝতে পারছেন এটা শুই না আমার কাছে কতটা ভালো লাগতেছে। বিশ্বাস করেন ভাইজান, আমার না বড় ভাই নাই, আমার বড় ভাইয়ের যে ভালোবাসা কি সেটা পাওয়ার সৌভাগ্য কোনোদিন হয় না। আমি তাই চাইছিলাম আপনার কাছ থেকে সেই ভালোবাসাটা নিব। আপনি যেহেতু ভুলটা বুঝতে পারছেন এতে অনেক কিছু, আমাদের কিচ্ছু মনে নেই। বৌমা এখানে দাঁড়ায় থাকবা, সবাই নিয়ে ঘরে চলো। হ্যাঁ মা, চলেন। বাজার করে চলো।